লোকটি গাছের শিকড় নিয়ে ঘোরেন, কিন্তু ডিগ্রি নিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে। পেছনে অবশ্যই ভাবতো যে অ্যাকাউন্টিং থেকে অনার্স মাস্টার্স করে রাস্তা রাস্তায় একটা শিকড় নিয়ে হাঁটতেছে ইন্ডিকেটর দিয়ে। আরো অবাক হবেন এটা শুনলে, গাছের শিকড়ে তিনি মানুষ দেখেন, আর একটা মানুষের ফিগার দেখতে পাচ্ছি, একটা প্রাণীর ফিগার দেখতে পাচ্ছি, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমার ভিতরে কতগুলি কাজ দেখবেন, ওগুলি অন্যের চোখে ধরা পড়ে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় কেউ রোদ পোহাচ্ছে। মানুষ তাকে কিভাবে, অসুস্থ, পাগল নাকি অন্য কিছু? কিন্তু আমরা বলবো ভিন্ন কিছু, কারণ মূল্যহীন জিনিসকে তিনি 4 লাখে বিক্রি করেন। একটা সময় পর্যন্ত সুস্থ বলে নাই, সামনাসামনি বলার তো সাহস নাই। শুদ্ধ বাংলায় কথা বলি, দুই একটা ইংরেজি বলতে পারি, এই লোককে কে ঘাটাবে? ওই যে 4.5 লাখ টাকা একটা টেবিল, ওইটাও 4 লাখ টাকা। এ হচ্ছে এককভাবে বেশি দামের জিনিস আর কি। ছোটবেলা থেকে শেকড় বাকড় আমাকে টানতো, এটা এখন পেছনে তাকালে দেখি। কিন্তু আমি কাজটা শুরু করেছি মূলত কমার্সের ছাত্র আগাগোড়া। অ্যাকাউন্টিং থেকে অনার্স মাস্টার্স করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অল্প কিছুদিন চাকরি করে তারপরে এটার সাথে জড়িয়ে গেলাম, হঠাৎ করে, একেবারে হঠাৎ করে জড়ানো 2000 সালের আগে পরে। আমি অবয়ব দেখি শিকড়ের মধ্যে, এটা কি মানসিক সমস্যা কিনা জানি না, কিন্তু আমি আনন্দ পাই। সবাই এগুলিকে লাকড়ি বানাতে চায়, আমি কেন এগুলিকে ভিন্ন চোখে দেখি, রক্ষা করতে চাই? এখন এটা প্রচলিত কাজ তো না, আর এসব তো মানুষের আয় রোজগারের জন্য খুব উপযুক্ত বিষয় না, সেই হিসাবে এটাকে সমস্যা বলতে পারেন। যদিও আমি আনন্দিত। নিজে গাছের গোড়ায় বসার একটা নেশা ছিল, যেখানে শেকড় ভেসে থাকতো ওইখানে বসতাম। খুব নির্দিষ্ট করে বলতে না পারলেও আমি নানা ধরনের অবয়ব দেখতাম, কিন্তু সেটার ব্যাখ্যা ছিল না আমার কাছে। যে এখন কোথাও যদি আমি আমার পছন্দের একটা লাকড়িকে পোড়ানোর জন্য নিচ্ছে দেখি, আমার কষ্ট লাগে। গাছের গোড়ায় যদি কেউ লাকড়ির জন্য এগুলিকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়, আমার দেখতে কষ্ট লাগে। আমি সংগ্রহ করার চেষ্টা করি, যেটা কাজে লাগে সেটা কাজে লাগে। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। প্রথম 6 বছর আমি শুধু ভাস্কর্যই দেখতাম, সেগুলিকে একটু নিজের মতো করে গোছগাছ করে রাখতাম। একটা কাঠের শেকড়ের জিনিস আমার কাছে মনে হয় মন খারাপ, আবার কোনোটাকে মনে হচ্ছে খুব উৎফুল্ল। এখন এই যে বিষয়গুলো আমি দেখি, এটাকে কেউ শিল্প বললে শিল্প, আর নাহলে ওই যে বললাম আমার ব্যক্তিগত পাগলামি। ধরেন মাস্টার্স পাস করার পরে 6টা বছর বেকার থেকে যাওয়াটা কঠিন। বেকার বলতে এই কাজগুলি করতাম, এটাকে তো বেকারত্বই বলা যাবে, যেটা থেকে আয় আসে না, এটা তো বেকারই। আমার যেটা ধারণা, আমি যদি ওই ইতিহাস ভূগোল নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু প্রাগৈতিহাসিক কালে মানুষ তো আর ফার্নিচার, এখনকার ফার্নিচার পায়নি। এরকম গাছের গোড়া একটার সাথে একটা ফিট করে, হ্যাঁ, কোনটাতে হেলান দেওয়ার ব্যবস্থা করছে, কোনটাতে শোয়ার ব্যবস্থা করছে। এটার আধুনিক ভার্সন বলতে পারেন, আধুনিক উপকরণ ব্যবহার করে বানাই। গাছের গুড়িগুলির পরিণতি হওয়ার কথা হচ্ছে এগুলো মাটির সাথে মিশে যাবে, কেউ যদি তুলে না আনে। হয়তো অনেক সময় লাগবে, আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে, মাটিতে উর্বরতা তৈরি করবে, এটা একটা পজিটিভ দিক। বেশিরভাগ চেষ্টা করি মাটি না খুঁড়ে যদি সংগ্রহ করা যায়। বিশেষ কোনো গাছ যদি হয়, যেমন আপনি একটা লিচু গাছ বিক্রি করে ফেলবেন, ওইটা মানে পুরোটাই আমার কাজে লাগে, এবং আমি এটা পিছনে যথেষ্ট সময় এবং অর্থ বিনিয়োগ করি। লিচু গাছের অন্য গাছের তুলনায় এটার লংজিভিটি বেশি। না, বিদেশের সাথে আমার ওইভাবে যোগাযোগ নাই, আমি নিজে একটু অলস আছি। এই গ্রামটাতে থাকতে পারলেই খুশি হই। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনার কাছে আমি গেছিলাম আর কি, যে আমি অ্যাকাউন্টিং এর ছাত্র হয়ে এগুলি কি করি আমি নিজেই বুঝি না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলছিলেন আর একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে তুমি তো কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। তা আমি বের হতে পারি নাই। 8টা চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল, লিচু গাছের শিকড় দিয়ে বানানো। টেবিলটা 10 ধরনের, 8 জন মানুষ খুব ভালোভাবে বসতে পারবে। এটা আর্থিকভাবে লাভজনক। বুদ্ধিমান মানুষ হলে শুরু থেকে এটাকে লাভের দিকে নিতে পারতো, কারণ মানুষের শখও আছে, কেনার লোকও আছে। আমি ওই যে আরেকবার বললাম, আমি একটু অলস আছি। আলস্যের কারণে এটাকে আমার যারা কাছের লোক আমাকে দেখে, তারা এটাকে অর্থনৈতিক প্রজেক্ট হিসাবে স্বীকার করে নেবে না। কিন্তু আমি জানি একটা টেবিল যদি আপনি 4.5 লাখ টাকা বিক্রি করতে পারেন একটা চেয়ার সহ, তার মানে এটার একটা বাজার আছে। আমি ফানের মুডে থাকি না তখন, কিন্তু আনন্দের মুডে থাকি, সাথে রিস্কও আছে। ফানের মুডে কেন থাকি না? ফানে থাকলে আপনার মনোযোগ নষ্ট করেও অনেক ফান করা যায়, মনোযোগ ছাড়াও। কিন্তু আনন্দের জন্য সংগ্রহের ব্যাপারটা ভারী ভারী জিনিস, ওটাতে সিকিউরিটির একটা প্রসঙ্গ আছে, ওই সময় খুব সিরিয়াস মুডে থাকতে হয়, কিন্তু ওই মুডটা আনন্দের। যেমন শিকড় তুলতে গেছি একবার, এটার নিচে মানুষ পড়ে গেছে, এটা খুব ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। আরেকবার পিক আপে করে আনছি, আনার সময় একটা পুকুরের পাড়ে ভেজা রাস্তা, মাটির রাস্তা, একটা দোলনা দিছে, দ্বিতীয় দোলনা দিলে পুকুরে পড়ে যেতাম। আমরা 7-8 জন মানুষ, বিশাল আকারের শিকড়, এই ঝুঁকিগুলি থাকে। এটা তো আসলে সব কাজেই থাকে। বাংলাদেশে বিভিন্ন সময়ে রক্তপাত হয়েছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু শাহরাস্তির মানুষ, আমি যেভাবে বলি আর কি, যে শান্তি স্বস্তি শাহরাস্তি একই রকম আছে, আর আছে বলে আমি এখনো পটপট করে কথা বলতে পারি। আমার বানানো চেয়ারগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় চেয়ার একটা অনেক বয়সী মেহগনি গাছের গোড়া। সেটা তুলে আনার পরে এটার ন্যাচারাল সিজনিং, অন্যান্য কাজ টাজ মিলিয়ে, ধরেন ন্যাচারাল সিজনের জন্য রোদ এবং ভিজানো দুটো করি আর কি। সব মিলিয়ে প্রায় 1.5 বছর পরে আমি কাজটা কমপ্লিট করেছি আর কি। 1.5 বছর একটানা কাজ করি নাই, এটাকে রোদে ফেলে রাখছি টানা 6 মাস। যে 6 মাস এটা রোদ পাওয়ার কথা, আবার ভিজানো দরকার, ভিজিয়েছি।